গল্পকরণে আমি শুরু করতে যাচ্ছি ৩ গোয়েন্দা সিরিজ থেকে রাকিব হাসানের দুর্গম কারাগারে গল্পটি। ৩ গোয়েন্দা গল্পের ৪২ এর প্রকাশক কাজী আনোয়ার হোসেন এবং প্রকাশ করেছে সেবা প্রকাশনী ২৪/৪ সেগুনবাগিচা, ঢাকা থেকে। প্রথম প্রকাশ ২০০১ সালে। আজকে প্রথম পর্ব। একঘেয়ে গুঞ্জন তুলে আকাশে যতটা সম্ভব উপর দিয়ে উড়ে চলেছে উকিমুরু কর্পোরেশনের একটা মার্লিন বিমান। নিচে মধ্যরাতের চাঁদ আর তারার আলোয় চকচক করছে উত্তর প্রশান্ত মহাসাগরের বরফ শীতল পানি। পশ্চিমে দেখা যাচ্ছে জাপানের উত্তর সীমান্ত থেকে শাখা নীল দ্বীপকে আলাদা করে রাখা সংকীর্ণ লা পেরুই স্ট্রেইট। পূবে বেশ কিছুটা দূরে সীমান্ত রেখা ঘেঁষে অস্পষ্ট হয়ে আছে কুরাইল আইল্যান্ড। সামনে শাখা নীল দ্বীপ ক্রমশ এগিয়ে গেছে আরোরা বোরিয়ালিসের ফ্যাকাশে রশ্মির দিকে। পুঞ্জীভূত কালো দঙ্গল যেন, এখানে ওখানে দু চারটা মিটমিটে আলো। চুপচাপ দেখছে ওমরের পাশে বসা কিশোর। প্লেন চালাচ্ছে ওমর। নিরাপদেই এসেছে এতক্ষণ। আমেরিকা থেকে রওনা হয়েছিল 7 দিন আগে। পথে কয়েকটা এয়ারপোর্টে নামতে হয়েছে তেল নেয়া আর কাস্টমসের ঝামেলা মেটানোর জন্যে। সবশেষ স্টপেজ জাপানের উত্তর সীমান্তের একটা অখ্যাত বিমানবন্দর। সেটা থেকে উড়েই এখন এখানে পৌঁছেছে। ওদের লক্ষ্যস্থল শাখা নীল দ্বীপ। সাইবেরিয়ার উপকূলে গালফ অফ টার্টারি আর অফ দ্য সি অফ আখোটরের মাঝে এই দ্বীপটা জাপানের খুব কাছে। মালিক রাশিয়া, জারদের আমল থেকেই এর বদনাম। শাখা নীল কারাগারের নাম শুনলে বড় বড় চোর ডাকাতেরও বুক কেঁপে উঠত। প্রধানত রাজনৈতিক বন্দীদের পাঠানো হতো ওখানে। জাবেরা গেল, সমাজতন্ত্র এলো। তারও অনেক পরে ভেঙে টুকরো টুকরো হলো রাশিয়া। কিন্তু শোনা যায় শাখা নীল যা ছিল তাই রয়ে গেছে আজও। স্বাস্থ্যের নামে মানুষকে পাঠানো হতো এখানে। একসময় অমানবিক অত্যাচার সয়ে তিলে তিলে ধ্বংস হওয়ার জন্যে, পুরো মানবজাতির উপর তীব্র ঘৃণা আর অভিমান নিয়ে মরার জন্যে। শাখা নীল ৬০০ মাইল লম্বা, চওড়ায় কোথাও ১২৫, কোথাও বা আরও কম, মাত্র ১৬ মাইল। সাইবেরিয়ার মূল ভূখণ্ড থেকে আলাদা করে রেখেছে ওটাকে যে গালফ অফ টার্টারি, সেটাও চওড়ায় একরকম নয়, কোথাও ৮ মাইল, কোথাও ২০। দ্বীপের উত্তর দক্ষিণে মেরুদণ্ডের মতো গজিয়ে ওঠা পর্বতমালার সবচেয়ে উঁচু অংশটা উচ্চতায় ৫,০০০ ফুট। পুরো দ্বীপটায় প্রায় ফার আর লাঞ্চ বনে ছাওয়া। তার মধ্যে বাস করে এল্ক, হরিণ, ভালুক, নেকড়ে আর শীতপ্রধান অঞ্চলের নানান রকম জানোয়ার। শীতের সময় তাতার পেছে জমে গেলে মূল ভূখণ্ড থেকে বরফের উপর দিয়ে হেঁটে পার হয়ে চলে আসে ওগুলো। বছরের ১২ মাসে শীত থাকে ওখানে। সূর্যের দেখা পাওয়া ভার। শুধু শিকার আর মাছ ধরার উপর নির্ভর করে আদিম কায়দায় জীবন টেনে নিয়ে বেড়ায় এখানে কিছু প্রাচীন উপজাতির মানুষ। ওদের প্রধান খাদ্য শুকনো মাছ। বড় বড় কাঁকড়া রোদে শুকিয়ে গুঁড়ো করে রুটির মতো বানিয়ে খায়। তেল, কয়লা আর নানান রকম খনিজ প্রচুর পাওয়া যায় ওখানে। প্রধান দুটি শহরের নাম ডুই আর আলেকজান্দ্রোভস্ক। ভাবছে কিশোর এখানে আসার উদ্দেশ্য রবিনের বাবা মিস্টার মিলফোর্ডকে উদ্ধার করে নিয়ে যাওয়া। ৬ মাস আগে আমেরিকা থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন তিনি। তদন্ত করে জানতে পেরেছে ৩ গোয়েন্দা পৃথিবীর ভয়ঙ্করতম কারাগার শাখা নীল দেখার জন্যে যাত্রা করেছিলেন তিনি। একটা মানবাধিকার কল্যাণ সংস্থার অনুরোধে তাদের খরচে এসেছিল এখানে। শাখা নীলে এখনও অমানবিক ভয়াবহ অত্যাচার চলে বন্দীদের উপর। এটা গোপনে দেখে যাওয়ার জন্যে। উদ্দেশ্য ছিল প্রতিবেদন লিখে কর্তৃপক্ষকে শয়তানের খবর ফাঁস করে দেবেন পৃথিবীর কাছে, প্রতিকারের আবেদন জানাবেন। নিরাপদেই জাপানে পৌঁছেছিলেন তিনি। উত্তর সীমান্তের অখ্যাত একটা এয়ারপোর্ট থেকে বিমান ভাড়া করেন শাখা নীলে আসার জন্যে। পাইলট ছিল এক জাপানি, নাম মিকোশা ওয়াসাকি। জাপান থেকে রওনা দেওয়ার পর বিমানসহ নিখোঁজ হয়ে গেল দুজনে। মাস ৩ আগে রকি বিচের বিখ্যাত গোয়েন্দা ভিক্টর সাইমনের সহায়তায়
নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন 3 গোয়েন্দা শাখানীল কারাগারে আটকে আছেন মিস্টার মিলফোর্ড। সঙ্গে সঙ্গে মনস্থির করে ফেলল রবিন, বাবাকে মুক্ত করে আনতেই হবে। বলা বাহুল্য, তাকে সাহায্য করতে তার সঙ্গে আসতে রাজি হয়ে গেল কিশোর, মুসা আর উমর। চঞ্চল হয়ে চতুর্দিকে ঘুরছে উমরের চোখ। ল্যান্ড করবে কোথায়, সেটাই এখন প্রধান সমস্যা। সামান্যতম ভুলও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, প্রাণ যেতে পারে, কিংবা চিরতরে রুদ্ধ হয়ে যেতে পারে বাড়ি ফেরার পথ। তাতার প্রণালীর শক্ত বরফে নামার চেষ্টা করা যেতে পারে, কিংবা দ্বীপের উল্টো দিকের কোনো খাড়ি বা নদীতে। খোলা সাগরে নামার কথা কল্পনাও আনা ঠিক হবে না, কারণ সি অফ ওখোটস্ক সবসময় ভয়ানক উত্তাল থাকে। তাতার প্রণালীর বরফ নামার মতো শক্ত আছে কিনা বোঝারও উপায় নেই। রাতের বেলা যদি নিরাপদে নামা সম্ভবও হয়, ঠিক জায়গায় নামল কি না সেটাও বুঝতে হবে। হয়তো ভুল জায়গায় নেমে বসল। জেলখানা যেখান থেকে অনেক দূর, হেঁটে পৌঁছা তখন অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। খাড়ি আর নদীর প্রকৃত অবস্থাও জানা নেই। পাথরে বোঝায় প্রান্তর বা অন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকতেও পারে। দিনে হলে এসব দেখে অনেক সহজ হতো, কিন্তু দিনের বেলা প্রহরীদের ভয় আছে, তাদের নজর এড়িয়ে কোনো মতে ল্যান্ড করা সম্ভব নয়। সমস্যা আরও আছে। শুনে এসেছে জেলখানায় দ্বীপের যে দিকে, সেই পাশটায় গোটা 3 খাড়ি আছে, নদীর মোহনা আছে। আন্দাজে সেসব জায়গায় নামার চেষ্টা করা যেতে পারে। নামতে গিয়ে যদি দুর্ঘটনার থেকে ভাগ্যক্রমে বেঁচে যায়, দেখা দেবে প্লেন লোকানোর সমস্যা। লক্ষ্যস্থলে পৌঁছে গেল মার্লিন। সবাই চুপ, কিন্তু নামাবার সাহস করতে পারল না ওমর। আবার ফিরে গেল সাগরের উপর। এসব ঘোরাঘুরিরও বিপদ আছে। রাডারের পর্দায় কেউ চোখ রেখে দেখলে তাদের দেখে ফেলবে। গতি কমালো ওমর। 1 ধাপ কমে গেল ইঞ্জিনের শব্দ। মাটির বুকে লম্বা কালো দাগের মতো একটা জায়গার দিকে এগিয়ে গেল। বিমান যতই নামছে, ধীরে, অতি ধীরে একটা বিশেষ রূপ নিচ্ছে দাগটা। 10,000 ফুট উপরে থাকতে যতটা পারল ইঞ্জিনের শব্দ কমিয়ে দিল ওমর। কাত করে দিয়েছে বাঁ দিকের ডানা, তাতে দ্রুত নামা সম্ভব হচ্ছে। কথা নেই মুখে, তাকিয়ে আছে এগুতে থাকা বিষণ্ণ অন্ধকারে ঢাকা ভূমিটার দিকে। নদীর মোহনায় খুঁজে বেড়াচ্ছে তার চোখ। ছবিতে যেটা দেখে এসেছে, এখন জোয়ারের সময়। সঠিক জায়গায় নামতে পারলে স্রোতের তীরে ঠেলে নিয়ে যাবে ওদের। ইঞ্জিন চালু করা লাগবে না। ছবিতে আরও দেখেছে উজানের দিকে ছড়ানো ছেটানো কিছু কুঁড়ে আছে। লোক আছে কিনা ওগুলোতে, থাকলে কারা, ছবি দেখে সেটা জানা যায়নি। নদীর পাড়ে পৌঁছানোটাই সমস্যার সমাধান নয়। জঙ্গল না থেকে যদি খোলা বালির চড়া হয়, তাহলেও লাভ নেই। প্লেন লুকানোর জায়গা পাবে না। খোলা জায়গায় রেখে দিয়ে কারো চোখে পড়বে না, এটা ভাবো বোকামি। পাহাড়ের দেয়াল যদি থাকে, তার মধ্যে বড় ধরনের ফাটল, ফোকর বা খাজ, যার মধ্যে পানি ঢুকে গেছে, তাহলে সুবিধা হয়। ভেতরে লুকিয়ে রাখা যায়, কিন্তু আছে কি না অন্ধকারে অত উপর থেকে বোঝা যাচ্ছে না। ঝুঁকি নিতে হবে, নামতে হবে ভাগ্যের উপর নির্ভর করে, আর কোনো উপায় নেই। মুসা জানিয়ে গেল বাতাস প্রায় নেই। নেমেই চলেছে বিমান। 1000 ফুট উপর থেকে নিচের দৃশ্য অনেকটা স্পষ্ট হল, যদিও সবকিছু নিখুঁতভাবে বোঝা যাচ্ছে না এখনো। উত্তেজনায় টান টান হয়ে আছে উমরের স্নায়ু। কিশোর তাকিয়ে আছে মোহনার দিকে। অনেক চওড়া, অতটা আশা করেনি। জোয়ারের কারণে ঢালো জায়গাগুলোতে পানি উঠে যাওয়াতে বোধহয় এরকম লাগছে। উজানের দিকে নদী অনেক সরু। ঈগলের মতো ডানা মেলে যতটা সম্ভব নিঃশব্দে গ্লাইড করে চলেছে এখন বিমান। সব আলো নিভিয়ে দিয়েছে ওমর। জিভ দিয়ে ঠোঁট ভেজালো কিশোর। উদ্বেগ উত্তেজনায় বারবার শুকিয়ে যাচ্ছে। আসল সময় উপস্থিত। পরের 2-3 মিনিটের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে ওদের। হয় ধসে পড়বে বিমান, নয়তো নিরাপদ অবতরণ। কালো পানিতে তারার প্রতিবিম্ব। বাতাস নেই, তাই ঢেউ নেই, পানি শান্ত। কন্ট্রোল কলামটার সামনে ঠেলে দিল ওমর।
ঝপাং করে পানিতে আঘাত হানল বিমানের তলা। বার 2 উঠানামা করে ঝাঁকি খেল। কয়লা কালো তত্ররেখা বরাবর ছুটে গেল 50-60 গজ। সুইচ অফ করে দিল উমর। অকস্মাৎ নীরবতা যেন গ্রাস করে ফেলল ওদের। ঠান্ডা, ভোঁতা, ভয়ানক নীরবতা। ফুসফুসে চেপে রাখা বাতাস শব্দ তুলে বেরিয়ে গেল ওমরের নাক দিয়ে। যাক, নিরাপদে নামলাম। মনে হচ্ছে প্লেনের কোনো ক্ষতি হয়নি। দরজায় উঁকি দিল রবিন। বেঁচে আছি মনে হচ্ছে। হ্যাঁ, নদীর উপরে আছি এখনো, তলায় যায়নি, জবাব দিল উমর। ডিঙ্গি নামাতে হবে। তীরের অবস্থা দেখা দরকার। আশা করছি স্রোতে ঠেলে কিনারে নিয়ে যাবে। না নিলে দড়ি বেঁধে টেনে নিয়ে যাব। লুকিয়ে রাখতে হবে কোথাও ওটাকে। আমি বললে তারপর ডিঙ্গি নামাবে। আগে শিওর হয়ে নেই আমাদের ল্যান্ডিংয়ের খবর কেউ জেনে ফেলল কি না। ওমরের সঙ্গে বিমানের পিঠে ঠেকল কিশোর। পাশাপাশি দাঁড়িয়ে তীরের দিকে তাকালো। দৃষ্টি তীক্ষ্ণ, কান খাড়া, কোনো শব্দ নেই। মনে হচ্ছে ভুল করে কোনো মরা গ্রহে নেমে পড়েছে। ঠান্ডাও প্রচণ্ড, ধোঁয়া হয়ে যাচ্ছে নিঃশ্বাস। কয়েক মিনিট দেখার পর উমর বলল, স্রোত ঠেলছে কিন্তু কোথায় চলেছি দেখা যাক। বাতাসে ফোলানো রবারের ডিঙ্গি নামানো হলো। কিশোর আর উমর গেল দেখতে। দাঁড় বেয়ে এগোলো। অদূরেই তীর। 8-10 ফুট উঁচু নলখাগড়া জন্মে আছে অগভীর পানিতে। নদী আর পানির মাঝখানে বেড়া তৈরি করে রেখেছে। সন্তুষ্ট হল উমর। এর মধ্যে লুকানো যাবে বলে মনে হচ্ছে। মুখের কথা মুখেই রইল ওর। শোনা গেল ভয়ঙ্কর ফরফর ফর শব্দ। এতটাই চমকে গেল কিশোর, দাঁড় বাইতে বাইতে আরেকটু হলে পানিতে উল্টে পড়ে যাচ্ছিল। একটানা শব্দ হচ্ছে তো হচ্ছেই, থামাথামি নেই যেন আর। আকাশ ঢেকে দিল বুনো হাঁসের বিশাল ঝাঁক। ধীরে ধীরে কমে এলো ডানা ঝাপটানো শব্দ। নলখাগড়ার বনে বিশ্রাম করছিল, ওমর বলল। রাত দুপুরে নৌকা দেখে ভরকে গেলে ওদের দোষ দেয়া যায় না। আমাদের এবার দোষ কি? আমরা কি আর জানি? বাপরে বাপ, কি শব্দের শব্দ! কাপাস্বর বেরোলো কিশোরের কণ্ঠ থেকে। আমি তো ভাবলাম না জানি কি। তবে যাই বলো, জ্বালাবে ওরা, চিন্তিত ভঙ্গিতে বলল ওমর। এখন চলে গেলেও আবার ফিরবে। ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দাঁড় থামালে কেন? এগো, আর মাত্র ঘণ্টাখানেক চাঁদের আলো পাবো। এর মধ্যেই প্লেনটা লুকানোর ব্যবস্থা করতে হবে। তীর বরাবর নৌকা বেয়ে চলল ওরা। একপাশে নলখাগড়ার বেড়া। ভালো মতো দেখা বা বোঝা গেলেও ভৌগোলিক কোনো কারণে সরাসরি কিংবা তীরের সমান্তরালে এগোয়নি নলখাগড়ার বেড়া। কোথাও তীর থেকে নদীর 100 গজ ভেতরে চলে এসেছে, আবার কোথাও তীরের একেবারে গা ঘেঁষা। কোথাও ঘন, কোথাও পাতলা। পাতলা জায়গাগুলোতে কালো পানি দেখা যাচ্ছে। ডাঙ্গায় বড় বড় ফার গাছের জঙ্গল। পানির কিনারা থেকে শুরু করে সারি দিয়ে চলে গেছে পাহাড়ের দিকে। গাছের মাথায় জড়াজড়ি করে থাকা ডালগুলোকে লাগছে তরঙ্গায়িত ব্রেসলেট চূড়ার মতো। পানির কিনারায় গজানো গাছের শেকড়ে ক্রমাগত চুমু খাচ্ছে যেন ছোট ছোট ঢেউ। কোথাও কোথাও ভেতরে ঢুকে গেছে সরু সরু প্রণালী। রহস্যময় সব ছোট ছোট লেগুনে গিয়ে শেষ হয়েছে। প্রণালীর মুখের কাছে নলখাগড়া হয় একেবারেই নেই, নয়তো পাতলা। ওসব লেগুনে প্লেন লোকানো সম্ভব, বলল উমর। যেটার মুখের কাছে নলখাগড়া বেশি সেটা হলে ভালো। অবশ্য তাতে সুবিধা তেমন আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো নলখাগড়ার আড়ালে থাকায় নদীতে চলাচলকারী নৌকার চোখ পড়বে না। আর অসুবিধে, ঢুকানোর সময় ডানায় লেগে পেটের চাপে নলখাগড়ার ডাটা ভাঙবে, সেটাও চোখে পড়বে। চোখে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে সরাসরি প্লেনটা দেখানোর চেয়ে ডাটি ভাঙ্গার ঝুঁকি নেওয়াই ভালো। চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম ভেঙে ভেতরে ঢুকানো। দড়ি ভেদে টেনে নিয়ে আসবো। লেগুনে ঢুকানোর পর মুখটা ঘুরিয়ে রাখবো নদীর দিকে, যাতে
প্রয়োজনের সময় মুহূর্তে সহজে বের করে নিয়ে যাওয়া যায়। দেখা হয়েছে, ফিরে চলল ওরা। কিশোর জিজ্ঞেস করল, ওমর ভাই, জেলখানাটা কত দূরে অনুমান করতে পারেন? সরাসরি গেলে 3 কি 4 মাইল। বিমানের গায়ে ডিঙ্গি ভেড়ালো ওরা। বাপরে বাপ, কি শব্দ! দরজায় দাঁড়িয়ে ওদের স্বাগত জানালো মোসা। আমরা তো ভাবলাম জলহস্তির কবলে পড়েছ। হাতি আকাশে ওড়ে না, গম্ভীর স্বরে জবাব দিল কিশোর। কি জানি কোন দেশের কি কাণ্ড, হাসে বলে এমন শব্দ করে। যা কাণ্ড কারখানা দেখছে এখানে, হাতি উড়াল দিলেও অবাক হব না। তোমার তো যত সব উদ্ভট চিন্তা, বলল উমর। কথা বাদ দিয়ে হাত লাগাও, সময় নেই, ভোর হয়ে যাচ্ছে। ইস, যা ভয়ানক ঠান্ডা, বিড়বিড় করল রবিন। কাজ করলেই গা গরম হয়ে যাবে। বিমানের লেজে দড়ি বেঁধে প্রথমে টেনে নেওয়া হলো একটা সরু খালের কাছে। লেগুনে ঢুকার মুখ ওটা, নলখাগড়ায় ছেয়ে আছে। ঢুকানো সহজ হলো না মোটেও। ওমর চেয়েছিল নলখাগড়া যেমন আছে তেমন রেখে ঢোকাতে, পারল না। ছুরি দিয়ে কেটে শেষে পথ তৈরি করে নিতে হলো। সাবধানে কাটল, পানির নিচের দিকে। উপরে কাটলে সহজে চোখে পড়বে। ঠান্ডা পানিতে হাত চোবাতে চোবাতে অবশ হয়ে গেল। কাটা নল খাগড়াগুলো অবশ্য কাজে লাগল। প্লেনটা লেগুনে ঢুকানোর পর সেগুলোর উপরে ছড়িয়ে দিয়ে বিমানটা ঢেকে দিল 3 গোয়েন্দা। এত সাবধানতা কেন, জানতে চাইল মুসা। আকাশ থেকে দেখে যাওয়ার ভয়ে, উমর বলল। এয়ার পেট্রোল নিশ্চয় আছে, উপর থেকে অস্বাভাবিক কিছু চোখে পড়লে দেখতে নামবে, আর নামলেই গেলাম। আরও কিছু নল খাগড়া কেটে পুরোপুরি ঢেকে দেয়া হলো বিমানটা। ডিঙ্গিটা বেঁধে রাখা হলো তার সঙ্গে। ওটাকেও ঢেকে দেয়া হলো নল খাগড়া দিয়ে। পাখিগুলোকেও ভয় পাচ্ছে উমর। তার ধারণা ভাটার সময় ওগুলো ফিরে আসবে, খাবার খুঁজতে গিয়ে সরিয়ে দেবে আগলাভাবে ফেলে রাখা ডাটাগুলো। আরও নানাভাবে জ্বালাবে ওগুলো, বলল সে। আমাদের দেখলেই দল বেঁধে উড়াল দেবে। দূর থেকে কারো নজরে পড়লে, কোনো কিছু চমকে দিয়েছে ওদের সন্দেহ হলে দেখতে আসবে। প্লেন নিয়ে উঠতে গেলেও বিপদ বাঁধাবে ওই পাখি। বড় বড় হাঁস আছে ঝাঁকে, ঘাবড়ে গিয়ে উল্টাপাল্টা উড়ে প্লেনের গায়ে এসে বাড়ি খেলে মারাত্মক বিপদ হবে। যাই হোক, আপাতত ওইসব চিন্তা করে লাভ নেই। এসো, কিছু খেয়ে নেওয়া যাক। তীরে নামবেন নাকি আজ, জানতে চাইল রবিন। ইচ্ছে তো আছে, দেখা যাক। বসে বসে এখন দেখব কিছু ঘটে নাকি। আমাদের আগমন কারো চোখে পড়েছে কিনা সেটাও বুঝতে পারবো। চোখে পড়লে দেখতে আসবে। নাস্তার পর গরম কফি নিয়ে বসল সবাই। 10টার পর উমরের সন্দেহ সত্যে পরিণত হল। ওই দেখো, নৌকা আসছে, কিশোর জানালো। 2টো নৌকা নদী দিয়ে আসছে। মোহনার দিকে চলেছে নৌকা দুটো। উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলো ওরা। দুশ্চিন্তা কাটল নৌকা দুটোকে পাল তুলতে দেখে। খোলা সাগরের দিকে যাচ্ছে। না, আমাদের খুঁজতে আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর। জেলে মাছ ধরতে যাচ্ছে। নদীর উজানে যে বসতে আছে, মনে হয় ওখান থেকে এসেছে। ফ্যাকাশে সূর্য দেখা দিল দিগন্তে। পর্বতের ঢালে গাছপালায় আটকে থাকা কুয়াশা হার মানতে বাধ্য হল সেই নিস্তেজ সূর্যের কাছেই। ধোঁয়ার কুণ্ডলীর মতো গড়িয়ে গড়িয়ে সরে যেতে লাগলো দূরে। 2 ঘন্টা পেরোল। অশান্তির আর কোনো কারণ ঘটল না। মাঝে মাঝে বুনো হাঁসের ঝাঁক এসে নামছে, শব্দ হচ্ছে, পানি তোলপাড় করছে। তারপর আবার সব চুপ। ঝুঁকি নিয়েই তীরে নামতে হবে, বলল উমর। নিতে কোনো আপত্তি নেই আমাদের, কিশোর বলল। বিপদ হবে জেনে শুনেই এসেছি। আপনি প্লেনে থাকুন, পাহারা দিন। আমরা বরং তীরে নেমে আশপাশটা ঘুরে দেখে আসি।
যাও, তবে সাবধান, কারো চোখে পড়ো না যেন। ডিঙ্গি নিয়ে রওনা হলো 3 বন্ধু। পানি বরফের মতো ঠান্ডা, কোনোভাবে তাতে পড়ে গেলে ভোগান্তি আছে কপালে। নল খাগড়ার ফাঁক ফুকর দিয়ে সাবধানে ডিঙ্গি বেয়ে চলল মূসা। তীরের কাছে নরম কাদা, তার উপর দিয়ে কোনো মতে ঠেলে ঠেলে নিয়ে আসা হলো ডিঙ্গি। তীরে নামল ওরা, দড়ি দিয়ে গাছের সঙ্গে ডিঙ্গিটা বেঁধে রাখল মূসা। ফার গাছগুলো ঝুলে পড়া ডালের নিচে যেন নীরবতার রাজত্ব। হাঁটতে গেলেও শব্দ হয়। পুরু গদির মতো বিছিয়ে আছে মরা পাতা আর ধূসর এক ধরনের শ্যাওলা। গায়ে গায়ে লেগে থাকা গাছের জন্য দৃষ্টি বাধা পড়ে। ঠিকমতো তাকানো যায় শুধু বনের প্রান্তে নলখাগড়ার বেড়া আর গাছের সীমান্তের মাঝখানে যে এক চিলতে খোলা লম্বা জায়গাটুকু আছে, সেখানে দাঁড়ালে। একটা বাদামি ভালুককে আসতে দেখা গেল সেখান দিয়ে। আড়ষ্ট হয়ে গেল ওরা, কিন্তু কোনো উগ্রতা নেই ভালুকটার মাঝে, উত্তেজনা নেই, শান্তভাবে ওদের পাশ কাটিয়ে চলে গেল। মানুষের সঙ্গে এখানে বিশেষ শত্রুতা নেই ওদের, কিশোর বলল। আমরা বিরক্ত না করলে আমাদেরও করবে না। বনের যেন শেষ নেই। যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে যেদিকে তাকাচ্ছে শুধু বন আর বন। ধোঁয়া নেই, মানুষ বসবাসের কোনো চিহ্নও নেই। এতটা একঘেয়ে বিবর্ণ বিষণ্ণ প্রকৃতি আর কখনো দেখেনি কিশোর। যেন কি এক বিয়োগান্ত নাটক ঘটে গেছে এখানে। মানুষের দুর্দশা দেখে দেখে যেন প্রকৃতির মন খারাপ। সেজন্যই গাছগুলো লজ্জায় ডাল নুয়ে রাখে সারাক্ষণ। সবকিছুতেই বিপদের ছায়া। পর্বতের চূড়াগুলোই শীতকালের শক্ত সাদা বরফ এখনো গলেনি। কিরে জায়গা রে বাবা, না বলে পারল না মূসা। কবরে ঢুকলাম নাকি? একমত হল রবিন। গাছগুলোর দিকে তাকালেই গায়ে কাটা দিচ্ছে আমার। মনে হচ্ছে আড়াল থেকে কে যেন চোখ রাখছে আমাদের উপর। কিশোরের দিকে তাকালো মূসা। আর এগোবো? আসল জিনিসটাই তো দেখলাম না এখনো, জেলখানা। রবিন বলল, চলো দেখে আসি। নদীর ধরে উজানের দিকে এগোতে হবে, জানা আছে ওদের। খোঁজখবর যতটা যা পেরেছে নিয়ে এসেছে। নদীর উজানে একটু উঁচু জায়গার উপর বন জঙ্গল পরিষ্কার করে তৈরি করা হয়েছে জেলখানাটা। এসে এত তাড়াতাড়ি কারো চোখে পড়তে চাই না, কিশোর বলল। চোখে পড়বে কেন? মানুষের আনাগোনা দেখলেই বনে ঢুকে যাব। মূসা ও রবিনের সঙ্গে একমত, বলল, কোনো না কোনো সময় তো যেতেই হবে, হেলামি সেজন্য। এখন গেলে অসুবিধে কি? দ্বিধা করতে লাগলো কিশোর। ওফ, দাঁড়িয়ে থাকতে থাকতে জমে গেলাম। তাকদা দিল মূসা। যাই হোক, কিছু একটা করো, হাঁটলেও শরীর গরম হবে। অনিচ্ছা সত্ত্বেও যেন রাজি হলো কিশোর। ঠিক আছে, চলো, সামনে যতটা পারি এগোই। কি আছে দেখে নেওয়া যাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। পারলে যাব জেলখানার কাছে, না পারলে নেই। বনের কিনারার সেই এক চিলতে ফাঁকা জায়গাটা ধরে এগিয়ে চলল ওরা। খানিক গিয়ে বোঝা গেল এটা পায়ে চলা পথ। নিয়মিত জন্তু জানোয়ার চলাচল করে, মানুষের চলার চিহ্ন নেই। মাটিতে কোথাও একটা জুতোর ছাপও চোখে পড়ল না। হরিণের খুরের দাগ আছে, আছে ভালুকের পায়ের ছাপ। আরেক ধরনের খুরের দাগ আছে, খুব কম। চেনা চেনা লাগলো মূসার। চিনে ফেলল হঠাৎ, ঘোড়া। ঘোড়া মানেই মানুষ। হয়তো ঘোড়ার পিঠে চেপে টহল দিতে আসে এদিকের জেলখানার প্রহরী। দাঁড়িয়ে গেল কিশোর। সামনে একটা বাঁক, সেদিকে তাকিয়ে বলল, এভাবে খোলা জায়গায় দিয়ে এগোনো বোধহয় আর ঠিক হবে না। মানুষের সারা তো এখনো পাইনি, বলল রবিন। চলো বাঁকের ওপাশে গিয়ে দেখি কি দেখা যায়। দ্বিধা করে আবার পা বাড়ালো কিশোর। দেখার ইচ্ছে তারও কম না, কিন্তু মোড়ের কাছে যাওয়ার আগেই আবার থমকে দাঁড়াতে হলো।
তীক্ষ্ণ একটা শব্দ ঠাস করে উঠল। নীরবতার মাঝে স্পষ্ট শোনা গেল রাইফেলে গুলির মতো, কিন্তু গুলি নয়। চোখের পলকে রাস্তা থেকে সরে গিয়ে বনে ঢুকে পড়ল তিনজন। কিছু শব্দ, ফিসফিস করে বলল মুসা। বাড়ি মারার মতো মনে হলো। কিশোর বলল, চলো দেখে আসি। গাছের আড়ালে আড়ালে খুব সাবধানে এগোলো ওরা। দেখতে পেল লোকটাকে। ছোট্ট একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। হাত থেকে ফেলে দিল লাঠির মতো একটা খাটো ডাল। মাটিতে তার পায়ের কাছে পড়ে আছে দুটো মরা শেবল। খানিক দূরে একটা মরা শেয়াল। বোঝা গেল ফাঁদে আটকা পড়েছিল। লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে ওগুলোকে। ঠাস করে শব্দটা হয়েছিল হাড় ভাঙার। মৃত জানোয়ারের চেয়ে লোকটার প্রতি কিশোরের আগ্রহ বেশি। ভাবভঙ্গি, আচরণে মানুষের চেয়ে জানোয়ারের সঙ্গে মিল বেশি। কাদা লাগা ময়লা পোশাকটা দেখে বোঝা কঠিন তাতে কাপড়ের পরিমাণ বেশি নাকি জানোয়ারের চামড়া। শুকনো খটখটে দেহটাকে জড়িয়ে রেখেছে বিচিত্র ওই পোশাক। কোমরে একটা কোরাল ঝুলছে। বহু বছরের নাকাটা চুল দাড়িতে সাদা ছোপ। গোফদারিতে ঢাকা মুখের খুব সামান্যই চোখে পড়ে। কিশোরের অনুমান বয়স অন্তত 60 বছর তো হবে লোকটারই। তবে বয়সের তুলনায় অনেক বেশি কর্মক্ষম। কুড়ালটা ছাড়া আর কোনো অস্ত্র নেই তার কাছে। চারদিকে শেষবারের মতো একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে মরা জানোয়ারগুলোকে কাঁধে তুলে নিল সে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল গাছের আড়ালে। শিকারি, ফিসফিস করে বলল রবিন। শিকারি তবে ট্র্যাপার, বলল মুসা। ফাঁদ দিয়ে জানোয়ার ধরে। ভোদর দুটি দেখলে না? ওগুলো শেবল। তাই নাকি? শেবলের চামড়া তো খুব শুনেছি দামি। ঠিকই শুনেছ। এবনে ট্র্যাপার আছে যখন। কিশোর বলল, চলাফেরায় আরো সাবধান হতে হবে আমাদের। দেখে ফেলবে বলে? মুসার প্রশ্ন। সে তো বটেই, তাছাড়া ফাঁদের কথাটা ভুললে চলবে না। ফাঁদ পেতে রাখে। ভালুকের পাদে ফাঁদে বসলে কি ঘটবে ভাবো। কিন্তু কে লোকটা? কয়েদি হলে তো জেলে থাকতো। পিছে পিছে গিয়ে দেখলে তো পারি আমরা কোথায় যায়, বলল রবিন। কাছাকাছি ঘরবাড়ি থাকতে পারে। লোকটার পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে চলল ওরা। মুখের কাছে পড়ছে গাছের ডাল। খুব সাবধানে দুহাতে সরাতে লাগলো ওগুলো, যাতে কোনো রকম শব্দ না হয়। চলতে চলতে বনের কিনারে চলে এলো। গাছের বাকল আর সিলের চামড়া দিয়ে বানানো অতি সাধারণ একটা নৌকা দেখতে পেল নদীর ধারে। কাদায় টেনে তুলে রাখা হয়েছে। ওরা ভেবেছিল নৌকায় উঠবে লোকটা, কিন্তু বন থেকে বেরোল না, নৌকায়ও উঠল না। নদী একপাশে রেখে বনের কিনারা ধরে এগিয়ে চলল আবার। নাকে এলো অতি অনাকাঙ্ক্ষিত ধোঁয়ার গন্ধ। এক চিলতে ফাঁকা জায়গায় গাছের গুটি আর তক্তার বেড়া দিয়ে কোনো মতে খাড়া করা হয়েছে একটা কুঁড়ে। এতই করুণ চেহারার, তাতে যে মানুষ কিভাবে বাস করতে পারে সেটাই কল্পনার বিষয়। কিন্তু বাস যে করে চোখে দেখা গেল। লোকটা ঘরের দিকে এগোতেই সাড়া পেয়ে নিচু একটা ঝাঁপ খুলে বেরিয়ে এলো এক মহিলা। ছালা আর ন্যাকড়ায় তৈরি পোশাকের অবস্থা দেখে কাকতারাও লজ্জা পাবে। খুব অসুস্থ মনে হলো মহিলাটিকে। দরজায় হেলান দিয়ে কাশতে শুরু করল। ভয়ানক কাশি আর থামে না। নিজের অজান্তেই চোখ মুখ কুঁচকে গেল কিশোরের। 5-6 বছরের একটা ছোট্ট ছেলে দৌড়ে বেরিয়ে এসে মহিলাকে জড়িয়ে ধরে আরাম দেওয়ার চেষ্টা করল। শুকানোর জন্য ঘরের বেড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে একটা ভালুকের চামড়া। গাছের ডালে দড়ি বেঁধে শুটকি করার জন্য মাছ রোদে দেওয়া হয়েছে। এই ঠান্ডা আবহাওয়ায় নিস্তেজ রোদের তাপে কবে ওগুলো শুকাবে আর কবে শুটকি হবে ভাবতে অবাক লাগলো কিশোরের। গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখছে ওরা।
যা দেখার দেখে নিয়ে ফেরার জন্য ঘুরতে যাবে কিশোর, কানে এলো ঘোড়ার খুরের শব্দ। দাঁড়িয়ে গেল আবার। কুরের পেছনে বন থেকে বেরিয়ে এলো 3 জন অশ্বারোহী, একজন আগে, বাকি 2 জন পেছনে। ইউনিফর্ম দেখে বোঝা গেল সামনের লোকটা ওদের সর্দার। মাথায় কালো রেশম, গোল টুপি, চ্যাপটা মুখ, ভ্রুকুটি যেন লেগেই আছে, হাতে চাবুক, কোমরের হোলস্টারে রিভলভার, কাঁধের একপাশে ঝোলানো গুলির বেল্ট। কসাক, ফিসফিস করে বলল রবিন। লোকগুলোকে দেখে প্রথমেই মনে হলো কিশোরের ওদের আসার খবরটা জেনে গেছে, তাই শিকারীকে জিজ্ঞেস করতে এসেছে প্লেনটা দেখেছে কিনা। লোকগুলোকে দেখেই কুঁকড়ে গেল শিকারী আর তার স্ত্রী। ঘোড়া থেকে নামল সর্দার, চাবুকটা ছুঁড়ে দিল এক সহকারীর দিকে, কর্কশ কণ্ঠে কিছু জিজ্ঞেস করল। বুট তুলে লাথি মেরে মাটিতে ফেলে দিল ছেলেটাকে। চিৎকার করে কাঁদারও সাহস করল না ছেলেটা, নীরবে ফোঁপাতে লাগল, চোখে পানি, অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল তার বাবা মার দিকে, কিছুই করল না। রাগ দমন করতে পারল না মৌসা, আগে বাড়তে গেল। খপ করে তার হাত ধরে ফেলল কিশোর, কানে কানে বলল, থামো, পাগলামি করো না। কয়েক মিনিট পরে যা ঘটল নিজের চোখে বিশ্বাস করতে পারল না সে। মানুষগুলোকে অনবরত প্রশ্ন করে গেল লোকটা। তারপর তার সহকারীর হাত থেকে চাবুকটা নিয়ে ইচ্ছে মতো পেটাতে লাগলো শিকারী আর তার অসুস্থ স্ত্রীকে। তারপর ঘোড়ায় চেপে চলে গেল যেদিক থেকে এসেছিল সেদিকে। মার খাওয়া কুকুরের মতো কাঁপতে কাঁপতে ছেলেটাকে নিয়ে ঘরে ঢুকে গেল মহিলা। শিকারী গেল তার পেছন পেছন। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না, বিড়বিড় করল। রবিনের দিকে তাকালো। রাশান ভাষায় কথা বলল নাকি? মাথা ঝাঁকালো রবিন। বাবাকে উদ্ধার করতে শাখা নীলে আসতে হবে, এটা জেনে কাজ চালানোর মতো রাশান ভাষা শিখে নিয়েছে সে। কি বলল, কিছু বুঝতে পেরেছ? জিজ্ঞেস করল কিশোর। সেবকগুলো কাউকে না দিতে শাসিয়ে গেল। এখন নিল না কেন? সেটা কিছু বলেনি। উফ, কি জীবন, আর বাস করার কি জায়গা। হ্যাঁ, চলো যাই। দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে মাথায়। কিশোরের দিকে তাকালো রবিন। কি বুদ্ধি? বেচারা এই লোকগুলো নিশ্চয়ই সৈন্যদের ঘৃণা করে। যে ব্যবহার করে গেল, না করার কোনো কারণ নেই, কিন্তু তাতে কি? আমাদের সাহায্য করতে রাজি হবে? তুমি বলতে চাইছ প্রতিশোধ নেওয়ার জন্যে? হ্যাঁ। আতঙ্কে হুঁশ জ্ঞান ঠিক আছে কিনা ওদের কে জানে, দেখা দেওয়াটা বিপজ্জনক হয়ে যাবে না? ঝুঁকি নিতেই হবে, ওরা অনেক কিছুই জানাতে পারবে আমাদের, তাতে আমাদের সময় আর ঝামেলা বাঁচবে অনেক। দ্বিধা কাটাতে পারছে না রবিন, তবে কিশোরের কথা যুক্তিসঙ্গত মনে হল। বেশ, যাচ্ছে আমি কথা বলতে। কি জিজ্ঞেস করব? জেলখানার কথা জিজ্ঞেস করবে, যতটা পারো তথ্য আদায় করবে, প্রশ্ন করবে বেশি, জবাব দেবে কম। আমাদের সম্পর্কে যত কম জানবে ততই ভালো। মাথা ঝাঁকালো রবিন। তুমি কি করবে? আমি আর মুসা এখানে আছি, এক্ষুনি দেখা দেব না, আগে অবস্থা বুঝে দেখি। ঠিক আছে, যাচ্ছি। বিপদের সামান্যতম সম্ভাবনা দেখলেই দৌড় মারবে, পেছন ফিরে তাকাবে না আর। দরজার দিকে এগিয়ে গেল রবিন। মুসাকে নিয়ে আরেকটু পিছিয়ে গেল কিশোর। একটা গাছে শেকড়ে বসে তাকিয়ে রইল। রবিনকে দরজা টোকা দিতে দেখল। দরজা খুলল, ভেতরে ঢুকল রবিন, দরজা বন্ধ হয়ে গেল। 8 ঘন্টা পর আবার খুলে গেল দরজা। হাসি মুখে রবিনকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর। ওর গাছটার পাশ দিয়ে হেঁটে পার হয়ে গেল সে। কুরের কাছ থেকে বেশ কিছুটা সরে গিয়ে থামল। কিশোর কাছে এসে বলল,
ওদেরকে ভয় করার কিছু নেই। জেনেছ নাকি? অনেক। এখানেই বলবো নাকি প্লেনে গিয়ে সবার সামনে? এখনই বলো। এই যে গাছটার উপর বসি। মাটিতে পড়ে থাকা একটা গাছের উপর বসল কিশোর। হ্যাঁ, এবার বলো। ওরা রাসান, রবিন বলল। লোকটার নাম মিখাইল মার্কভ আর মহিলা মাশরা মার্কভ। লোকটা কৃষক। ভ্লাদিভোস্টের কাছে প্রচুর জমি জমা ছিল ওদের। 12 বছর আগে একদিন ঝড়ে নৌকাডুবি হওয়ায় কয়েকজন জাপানি জেলেকে আশ্রয় দিয়েছিল ওরা, খাবার দিয়েছিল। নিতান্ত মানবিক কারণেই কাজটা করেছিল ওরা, কিন্তু পুলিশে ধরল ওদের। শত্রু দেশের নাগরিকদের আশ্রয় দেওয়ার অপরাধে অভিযোগ আনল। বলল জাপানিগুলো সিল শিকারী। মার্কভ বলল সিল শিকারী হলেও সে কিছু জানত না, কিন্তু বাঁচতে পারল না। তাকে আর তার স্ত্রীকে ধরে 10 বছরের জেল দিয়ে পাঠিয়ে দিল শাখানীল কারাগারে। খাইছে। চোখ বড় বড় হয়ে গেল মোসার। এটুকু অপরাধের জন্য 10 বছরের জেল? মার্কভ বলল ওদের ভাগ্য ভালো, মৃত্যুদণ্ড এড়াতে পেরেছে। বাড়তি শাস্তি হিসেবে সারা জীবনের জন্য জেলের বাইরে এই জঙ্গলে আটকে থাকার দণ্ড দেয়া হয়েছে ওদের। শাখানীলে একবার যাদের পাঠানো হয় তাদের আর দেশে ফিরে যাওয়ার ভাগ্য হয় না। মার্কভদের আটকে রেখেছে দেশে ফিরে গিয়ে যাতে আর সম্পত্তি দাবি না করতে পারে ওরা। তাহলে ওরা এখন দণ্ড ভোগ করছে? জিজ্ঞেস করল কিশোর। হ্যাঁ। তার মানে জেলখানাটা সম্পর্কে ওরা জানে? জানে। জেলখানার মেয়াদ শেষ হলে বের করে দেওয়া হয় ওদের, কিন্তু বলে দেওয়া হয় শাখানীল ত্যাগ করতে পারবে না। জেলখানা থেকে বেরিয়ে নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে। মরল কি বাঁচল কর্তৃপক্ষ দেখতে আসবে না, কিন্তু যেতে পারবে না কোনোখানে। ওই কুড়েটা বানিয়ে নিয়েছে ওরা। মাছ ধরে আর শিকার করে দিন চলে। জীবনের বাকি দিনগুলো এভাবেই কাটাতে হবে। ছেলেটার নাম শাসা, ওদের নিজের সন্তান নয়। নদীর উজানে আরেকটা কুড়েতে বাস করতে ওর বাবা মা। দুজনেই মারা গেলে মার্কভ নিয়ে এসেছে ওকে। সৈন্যরা এসে পিটিয়ে গেল কেন তাকে? জেলখানা থেকে বের করে দিলেও শান্তিতে থাকতে দেয় না ওদের। মাঝে মধ্যে এসে হানা দেয় জেলখানার লোক, দেখে যায় আছে নাকি ওরা। শুধু মার্কভরাই নয়, ওদের মতো মুক্তি পাওয়া কয়েদি আরও আছে। একইভাবে পশুর জীবনযাপন করছে ওরা। এক মুহূর্ত থামল রবিন। যে লোকটা পিটিয়েছে ওদের তার নাম লেফটেন্যান্ট খারগা। টহল দিতে বেরিয়েছে। মার্কভের কপাল খারাপ। খারগা এসে দেখে ফেলেছে সেবল দুটো। মার্কভ জানত খারগা দেখলেই কেড়ে নিতে চাইবে, সময় পেলে লুকিয়ে ফেলত। সাংঘাতিক খারাপ লোক খারগা। আগে চোর ছিল, চুরির অপরাধে তাকে পাঠানো হয়েছিল এখানে। এখন অফিসার সেজে বসেছে। সে যা করে গেল, কর্তৃপক্ষ কি সেটা মেনে নেবে? ওরা জানতেই পারবে না। অভিযোগ করারও সাহস হবে না মার্কভের। ও বলেছে ও স্ত্রী মারা গেলে খুন করবে খারগাকে। মারা যাবে নাকি? হ্যাঁ, যক্ষ্মায় ভুগছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আমি যতক্ষণ ছিলাম একটিবারের জন্য কাশি বন্ধ হয়নি। খারগাকে খুন করলে মার্কভকে সোজা ফাঁসিতে ঝোলানো হবে। ও বলেছে মার্শা মারা গেলে যা খুশি ঘটে ঘটুক, ওকে আর করে না। এখন কিছু করছে না, শুধু স্ত্রীকে খাবার জোগানোর জন্যে যতটাই পারে। বেচারারা। কিন্তু তুমি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওদের আস্থা অর্জন করে ফেলেছ। কি করে সম্ভব হলো? কেন এসেছি সেটা বলে দিয়েছি ওদের। হায় হায়, বলতে গেলে কেন? আমার কথা শুনেই বুঝে গেল আমি রাসান নই, কাজেই সত্যি কথাটা বলতেই হলো। বললাম আমি আমেরিকান। আমার বাবাকে এখানে জেলে আটকে রেখেছে। ও যখন বুঝলো ওর শত্রু আমাদেরও শত্রু, বাকি কাজটা সহজ হয়ে গেল। ও কথা দিয়েছে আমাদের যে কোনোভাবে সাহায্য করতে রাজি। বেইমানি করবে না তো? মাথা নাড়ল রবিন। না, করবে না। খারগার কথা বলার সময় ওর চোখে যে ঘৃণা দেখেছি, না দেখলে বুঝবে না।
বেঁচে থাকার এখন একটাই উদ্দেশ্য ওর, প্রতিশোধ নেয়া। জেলখানে কি করে ঢুকতে হয় জানে নিশ্চয়ই? জানবে না, ছিল তো ওই জেলে। ওহো, বলতে ভুলে গেছি, কয়েকদিন আগে ওনাকে একটা গুজব শুনেছে। একজন আমেরিকান এসেছে এখানে, সঙ্গে একজন জাপানি। প্লেন নিয়ে নাকি এসেছিল ওরা। তার মানে মিলফোর্ড আঙ্কেল আর মিকোসা? উত্তেজিত হয়ে উঠল মূসা। মাথা ঝাঁকালো রবিন। তাছাড়া আর কে? মিলে যাচ্ছে। গুজবটা ছড়ায় কি করে জানতে চাইল কিশোর। করাতকল আর কয়লা পাহাড়ে কাজ করাতে নিয়ে যায় কয়েদিদের, সেখান থেকেই খবরগুলো ফাঁস হয়। কয়লা পাহাড়টা আবার কি জিনিস বুঝতে পারল না মূসা। কয়লার তৈরি পাহাড় নাকি? অনেকটা ওইরকমই, রবিন বলল। পাহাড়ের মধ্যে কয়লা আছে ওখানে, ঢালের গা থেকে মাটি সরে গিয়ে বেরিয়ে পড়েছে সেই কয়লা, সেই জন্য নাম হয়েছে কয়লা পাহাড়। ভেরি গুড, কিশোর বলল। একেবারেই বহু খবর নিয়ে এসেছ, চলো ওমর ভাইকে জানাই গিয়ে। অনেকক্ষণ হলো এসেছে, আমাদের দেরি দেখলে চিন্তা করবে। আধ ঘন্টা পর বিমানের কেবিনে বসে আবার আলোচনা হলো বনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। ওমর বলল, ভালো মন্দ দুটোই হতে পারে এখন। মন্দ কেন? কিশোরের প্রশ্ন। মাথা গরম করতে গিয়ে ওই মার্কভ লোকটা যদি সত্যি সত্যি এখন খুন করে বসে খারগাকে, জেলখানা থেকে দলে দলে সৈন্য এসে হাজির হবে ওর খোঁজে। ওদের কেউ এদিকে চলে এলে দিনের আলোয় প্লেনটা দেখে ফেলবে। রবিন বলল, টহলদার বাহিনী এত দূর আসবে বলে মনে হয় না। মার্কভ বলেছে ওর বাড়িটাই শেষ বাড়ি। খারগা খুন হয়ে গেলে ওরা কি করবে বলা যায় না। শঙ্কিত দৃষ্টিতে উমরের দিকে তাকালো মূসা। তাহলে কি করা যায়? এক মুহূর্ত ভেবে নিল ওমর। সময় নষ্ট না করে এখনই মার্কভের সঙ্গে আরেকবার দেখা করা দরকার। টহলদাররা মোহনার দিকে কত দূর পর্যন্ত আসে জিজ্ঞেস করতে হবে ওকে। এখানকার খবর নিশ্চয়ই সবই তার জানা, বের করে নিতে হবে সব। ও আমাদের দলে এলে বলতে আপত্তি করবে না। খারগার উপর প্রতিশোধ নেয়ার জন্য যে দলে যেতে হবে সেই দলেই যাবে সে, বলল রবিন। ওর আসলে হারানোর কিছু নেই এখন আর। খারগাকে খুন করার পর কি হবে ওর, সেটা নিয়ে ওর কোনো চিন্তা নেই। তাহলে চলো আবার যাই, গিয়ে জিজ্ঞেস করে আসি লোকটাকে আমার দেখতে ইচ্ছে করছে। রবিন, কিছু খাবার নিয়ে যাও, কিশোর বলল। কনডেন্স মিল্ক, বিস্কিট। না না না, সেটা বোধহয় ঠিক হবে না, ওমর বলল। বনের মধ্যে আমেরিকান কোম্পানির ছাপ মারা দুটো টিন কোনো টহলদারের চোখে পড়ে গেলে বিপদ হবে। মার্কভকে সাবধান করে দিলেই হবে যাতে যেখানে সেখানে না ফেলে। নাকি আরেক কাজ করব? রবিন বলল, গিয়ে ওকে ডেকে নিয়ে আসবো এখানে। না না, আপাতত তোর সঙ্গে দেখা করাটাই ভালো, ওমর বলল। দ্রুত কিছু খেয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি। মূসা আর কিশোরকে বলল, আমি রবিনকে নিয়ে যাচ্ছি, তোমরা থাকো। ডাঙ্গা নল খাগড়াগুলো এভাবে একটা ব্যবস্থা করো যাতে সহজ চোখে না পড়ে। প্লেনটাকেও আরেকটুভাবে ভালো মতো ক্লোমোফেজ করো। খাওয়ার পর ডিঙ্গিতে করে উমর আর রবিনকে নামিয়ে দিয়ে এলো মূসা। উমর বলল, ফিরতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না আমাদের। মূসা ফিরে এলে তাকে নিয়ে কাজে লাগলো কিশোর। খুব সাবধান রইল, সবসময় একটা চোখ রাখল তীরের দিকে। মাছ ধরতে যাওয়া নৌকা দুটোর ব্যাপারেও বেখেয়াল হলো না। দ্রুত কেটে গেল বিকেলটা। পর্বতের ওপাশে সূর্যটা হারিয়ে যেতেই মলিন হয়ে এলো দিনের আলো। বাতাসে কনকনে ভাবটা ফিরে এলো আবার।
ওমর ভাই গেছে 2 ঘন্টার বেশি হয়ে গেছে। তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল কিশোর। কাজ করার সময় হাতে লেগে যাওয়া কাদা ধুয়ে এসেছে। কোনো বিপদ হলো না তো? কি জানি, অনিশ্চিত ভঙ্গিতে জবাব দিল মোসা। এ ধরনের কাজে সময় লাগতেই পারে। 2 ঘন্টা বললে যে 2 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারবে তার জোর দিয়ে বলা যায় না। কিন্তু যখন আরও 1টি ঘন্টা পার হয়ে গেল, আঁধার নামল বনভূমিতে, দুশ্চিন্তা বেড়ে গেল ওদের। নিচের ঠোঁটে চিমটি কেটে বলল কিশোর, গোলমাল তো মনে হয় একটা সত্যি হয়েছে। ওর অনুমান ঠিক, প্ল্যান মাফিক হয়নি সব। বিষণ্ণ বনের ভেতর দিয়ে ঠিকমতোই কুড়েটার কাছে উমরকে নিয়ে এসেছে রবিন। ঝাপটা লাগানো, কাউকে চোখে পড়ল না, নীরব, কেমন থমথম করছে জায়গাটা। কুড়ের দিকে তাকিয়ে থেকে উমর বলল, কিছু ঘটল নাকি? ঝাপ লাগানো, রবিন বলল। তার মানে ভেতরে আছে ওরা? গিয়ে দেখা দরকার, দাঁড়িয়ে থেকে অহেতুক সময় নষ্ট। সাবধানে পা টিপে টিপে এগোল ওরা। ঘুরে খুদে জানালার কাছে গিয়ে দাঁড়ালো ওমর, ভেতরে উঁকি দিল, কিন্তু এতই অন্ধকার কিছু চোখে পড়ল না। দরজার সামনে এসে দাঁড়ালো, তখন টোকা দিল, সাড়া নেই। আবার টোকা দিল, একই অবস্থা। রবিনের দিকে তাকালো একবার উমর। অতি সাধারণ হুড়কোটা আস্তে করে আঙ্গুল দিয়ে ঠেলে তুলল উপর দিকে, ঠেলা দিল দরজায়। ফাঁক হয়ে যাওয়া দরজা দিয়ে এখন আলো ঢুকছে ভেতরে। একটা মাত্র ঘর, তাতেই খাওয়া, ঘুমানো, বসার কাজ চলে। সীমাহীন দুরবস্থা। এক নজরে বোঝা গেল কি ঘটেছে, কেন সাড়া পাওয়া যায়নি। 4টে খুঁটির উপর তক্তা ফেলে বানানো একটা খাটিয়ায় চিত হয়ে শুয়ে আছে এক মহিলা, হাত দুটো বুকের উপর আড়াআড়ি ফেলে রাখা। ভঙ্গিতেই বোঝা গেল মারা গেছে। বিছানার কাছে মাটিতে বসে ফোঁপাচ্ছে একটা বাচ্চা ছেলে, গালে পানির দাগ। মার্কভ ঘরে নেই। রবিনকে বলল উমর, ছেলেটাকে জিজ্ঞেস করো ওর বাবা কোথায়। জিজ্ঞেস করল রবিন। ছেলেটা জবাব দিল না, ভয়ে কুকড়ে আছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে আবার কাঁদতে শুরু করল। ভালো বিপদে পড়া গেল, কি করা যায় বলো তো? বুঝতে পারছে না উমর। মহিলা মারা গেছে, মার্কভ যদি এখনই প্রতিশোধ নিতে গিয়ে থাকে, আমাদের সরে পড়াই ভালো। আরেকবার ছেলেটাকে কথা বলানোর চেষ্টা করল রবিন। ওর বাবা কোথায় গেছে জিজ্ঞেস করল। সঙ্গে করে কোড়াল নিয়ে গেছে কি না তাও জানতে চাইল, কিন্তু একই অবস্থা, জবাব নেই। মাথা নাড়তে নাড়তে উমর বলল, কোনো লাভ হবে না। কি করব? দেখি আরেকটু অপেক্ষা করে মার্কভ আসে কিনা, না এলে আর কি করব, ফিরে যাব। মরা মায়ের কাছে বাচ্চা থেকে রেখে বাপ একেবারে চলে গেছে, এটা বিশ্বাসও হয় না আমার। কুঁড়ের সামনে থাকলে কেউ দেখে ফেলতে পারে, এই ভয়ে বনের মধ্যে গাছের আড়ালে এসে ঢুকল ওরা। 1 ঘন্টা পর এলো মার্কভ। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল কুঁড়ের দিকে। হাতে একটা বেলচা, কোমরে ঝুলছে কোড়ালটা। গাছের আড়াল থেকে বেরিয়ে গেল রবিন। ঝাটকা দিয়ে তার দিকে ঘুরে গেল মার্কভ। তার দিকে তাকিয়ে মায়াই লাগল উমরের। মরার মুখের মতো সাদা মুখ, ভাবান্তর নেই। চোখের দৃষ্টিতে নেই কোনো আশা, কোনো আবেগ, সব ঝেঁটিয়ে দূর হয়ে গেছে। আপনার স্ত্রী মারা গেছে, কথাটা শুরুর জন্য বলল রবিন। নিজের কানেই ব্যাখাপ্পা শোনালো কণ্ঠটা। হ্যাঁ, মারা গেছে। খারগাকে খুঁজতে গিয়েছিলেন? না, অনেক জরুরি কাজ বাকি। একটা বেলচা ধার করতে গিয়েছিলাম। বাচ্চাটার ভার নিতে অনুরোধ করেছে এক বিধবাকে, তার কাছে এখন নিয়ে যাব ওকে। উমরকে দেখে জিজ্ঞেস করল, এই লোকটাকে? বন্ধু। ও,
আর কোনো কৌতূহল নেই। প্রতিটি কথা ওমরকে অনুবাদ করে শোনাতে লাগল রবিন। বাচ্চাটাকে দেওয়ার পর কি করবেন? এখানেই থাকব, খারগার অপেক্ষায়। এলে ওকে খুন করব, না এলে কুড়েটা পুড়িয়ে ছাই করে দিয়ে বনে ঢুকে যাব, তারপর গিয়ে ওকে খুন করে আসব। এমনভাবে বলল মার্কভ, যেন একটা ইঁদুর মারার কথা বলছে। বনে কোথায় থাকবেন? একটা গুহা আমি চিনি। বেড়ায় ঝোলানো ভালুকের চামড়াটা দেখিয়ে বলল, ওর বাড়ি ছিল, এখন থেকে হবে আমার বাড়ি যতদিন না মরি। এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ওকে বলো, রবিনকে বলল ওমর, আপত্তি না থাকলে আমি ওর সঙ্গে কথা বলবো। মার্কভের সঙ্গে কথা বলে ওমরকে জানালো রবিন, না আপত্তি নেই ওর, তবে আগে বাচ্চাটাকে দিয়ে আসতে চাচ্ছে, দিয়েই ফিরে আসবে। ঠিক আছে। ঘরে ঢুকল মার্কভ। একটু পরেই বেরিয়ে এলো বাচ্চাটার হাত ধরে। একটা গাছের গুড়িতে বসে পড়ল ওমর, সিগারেট ধরালো। বিশ্বাস হচ্ছে না আমার, এত কষ্টের মধ্যেও বেঁচে থাকে মানুষ, কি ভয়ঙ্কর। আর মানুষও একজন আরেকজনের সঙ্গে কি জঘন্য ব্যবহার করে। খারগার কথা বলছি। ওর সঙ্গে ব্যবহার দেখে বুঝতে পারছি বাবার সঙ্গে কি করে। রাগ প্রকাশ পেল রবিনের কথায়। খারাপ যে করে তাতে কোনো সন্দেহ নেই। আরও ঘণ্টাখানিক অপেক্ষা করার পর ফিরে এলো মার্কভ। সোজা ওদের কাছে এসে দাঁড়ালো, ভাবাবেগ শূন্য চেহারা। এলাম, ভোতা গলায় বলল সে। কি জানতে চান বলুন। ওমরকে অনুবাদ করে শোনাল রবিন। আমরা কেন এসেছি জানাতে চাই আপনাকে। ওমর বলল, শোনার পর আপনি বলবেন আমাদের সাহায্য করতে রাজি আছেন কি না। আমাদের বোট নেই, প্লেনে করে এসেছি। মোহনার কাছে একটা লেগুনে লুকিয়ে রেখেছি, ওদিকে লোকজন যায়। কদাচিৎ 1-8 জন শিকারি কিংবা জেলে যায়। মার্কভ বলল, আমার বাড়ির পরে আর কোনো বাড়ি নেই, কাজেই আরও ওদিকে টহলে যাওয়ার প্রয়োজন পড়ে না কসাকদের। তবে শয়তানের বাচ্চা ওই খারগাটাকে আমি খুন করে পালালে সমস্ত দ্বীপে ছড়িয়ে পড়বে ওরা, 1 ইঞ্চি জায়গাও বাদ দেবে না। খারগা তো সাথে লোক নিয়ে আসে, খুন করবেন কি করে? সব কটাকে খুন করব আমি। মার্কভের দিকে তাকালো ওমর। আপনি সত্যি খারগাকে খুন করতে চান? নিশ্চয়ই। আপনি বিশ্বাস করছেন না আমার কথা? আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছে ও, আরও অনেকেরও এ হাল। বহু মানুষের রক্ত লেগে আছে ওর হাতে, ঋণ পরিশোধ করতে হবে এবার। আপনি ওকে খুন করলে ফাঁসিতে ঝুলাবে আপনাকে। ধরতে তো হবে আগে, বনের মধ্যে আমাকে খুঁজে বের করা অত সহজ না। তারপরেও যদি ধরেই ফেলুক, কিসের জন্য বাঁচব আর? স্ত্রীকে হারালাম, পালক ছেলেটাকে অন্যের হাতে তুলে দিয়ে আসতে হলো। এই শয়তানের অত্যাচারে মারা গেছে আমার স্ত্রী, এর শাস্তি ওদেরকে পেতেই হবে। লম্বা শ্বাস নিল উমর। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনি তো এখন একা, শাখানীল থেকে পালালেই পারেন। না, পালানোর কোনো ইচ্ছে নেই আমার। সে আশা বহুকাল আগেই মরে গেছে। একটাই ইচ্ছা এখন আমার, খারগাকে খুন করা। টাকা পেলে কোনো সুবিধা হয়? কোনো কিছু দিয়ে আর কোনো সুবিধা হবে না আমার। কেন এসেছে এ দ্বীপে সংক্ষেপে জানালো ওমর। তারপর জিজ্ঞেস করল, বহুদিন জেলে কাটিয়েছেন আপনি, আমেরিকান লোকটাকে কোন দিকে সেলে রাখা হয় বলতে পারেন? আমি জেলে থাকতে তো আর ওর সঙ্গে দেখা হয়নি, অনেক পরে এসেছে। কোন দিকে রাখে বলতে পারবো না। তার সঙ্গে কি দেখা করা সম্ভব? দেখা করা মানে আপনি লুকিয়ে থেকে তাকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন না। বলতে গেলে গার্ডদের চোখে পড়তে হবে, আপনাকেও ধরে নিয়ে জেলে ঢোকাবে। কোনখানে গিয়ে দেখতে হবে?
রোজ কাজে নিয়ে যাওয়া হয় কয়েদিদের, সবাইকেই কাজ করতে হয়, করাত কলে কিংবা কয়লা পাহাড়ে। জেলের ভেতরে যাওয়া যায় না? জেলে ঢোকা খুবই কঠিন, অনেক সৈন্য পাহারা দেয় ওখানে, তাদের চোখ এড়িয়ে ঢোকা অসম্ভব। বাইরে যারা কয়েদিদের পাহারা দেয় তাদের হাতে তো নিশ্চয়ই অস্ত্র থাকে? সব সময়, কখনো খালি হাতে থাকে না কেউ, হয় রাইফেল নয়তো রিভলভার। কাউকে দৌড় দিতে দেখলেই গুলি করে। কারো যদি জীবনের মায়া ফুরিয়ে যায়, আত্মহত্যা করার ইচ্ছে হয়, তাহলে আর কিছু করা লাগবে না, গার্ডদের সামনে দৌড় দিলেই হলো। গুলি খেয়ে চোখের পলকে পরপারে চলে যাবে। তবে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল একজন, গুলি লাগেনি গায়ে, পর্বতের দিকে পালিয়েছে সে। ওর কি হয়েছে আমি জানি না, কোনোদিন আর জেলে ফিরে আসেনি। দিনের বেলা কয়েদিদের যখন কাজ করতে নিয়ে যাওয়া হয় তখন কি জেলখানায় লোক থাকে? তা তো থাকেই, প্রহরীরা থাকে, কয়েদিও থাকে বেশ কিছু। ওরা ধোয়া মোছা রান্নাবাড়ার কাজ করে। রাতে কিভাবে রাখা হয়? লম্বা লম্বা সেল আছে, প্রতিটিতে 10 জন করে ঘুমায়। প্রতিটি সেলেই একরকম লম্বা, সরু সরু, শেষ মাথায় একটা করে দরজা, তাতে লোহার মোটা মোটা শিক লাগানো। জেলখানার ভেতরে পুরো এলাকাটা ঘিরে উঁচু দেয়াল। রাত দিন দেয়ালের উপরে সেন্ট্রি বক্সে বসে পাহারা দেয় রাইফেলধারী শান্ত্রী। ওখানে বসলে বহু দূর চোখে পড়ে। দেয়ালের বাইরের দিকে পরীক্ষা বেশি চওড়া না, তবে তাতে পানির পরিবর্তে আছে গভীর কাদা। মাথা খারাপ করে এক কয়েদি একদিন শান্ত্রীদের বক্সে ওঠার সিঁড়ি বেয়ে উঠে তাতে ঝাঁপ দেয়। কাদার মধ্যে তলিয়ে যায় সে, কোনো মতে মাথা তুলতে পারেনি আর। পরীক্ষা পেরোনোর একটাই পথ, একটা ব্রিজ আছে। জেলখানার সদর দরজা দিয়ে বেরিয়ে সে ব্রিজ পেরোতে হয়, তাতে সবসময় কড়া পাহারা থাকে। রবিনের দিকে তাকিয়ে ভ্রুকুটি করল উমর। তার মানে জেল থেকে পালানো পুরোপুরি অসম্ভব করে রেখেছে ওরা। রবিন, জিজ্ঞেস করো তো গভর্নরের নাম কি? জিজ্ঞেস করল রবিন। কর্নেল বগানিন, মার্কভ জানালো। কি ধরনের মানুষ? আসলে ও মানুষ কিনা গবেষণার বিষয়। কি ধরনের লোককে নিয়োগ করবে ওরা আন্দাজ করতে পারছেন না। এখানে পদোন্নতি হয় নিষ্ঠুরতা দেখিয়ে। যে যত নিষ্ঠুর সে তত যোগ্য লোক। দয়া মায়ার ছিটে ফুটে নেই, সারাক্ষণ ভদকা গিলে মাতাল হয়ে থাকে। সবার উপর তার রাগ, এমনকি নিজের সৈন্যদের উপরও। সবসময় তলোয়ার থাকে সঙ্গে, ইচ্ছে হলে বাড়ি মারে, ইচ্ছে হলে খোঁচা মারে। তার মানে কোনো একদিন রেগে গিয়ে ওকেও খুন করে বসতে পারে কেউ। রবিনকে বলল ওমর। মার্কভকে জিজ্ঞেস করো কয়েদিরা যেখানে কাজ করে সেখানে আমাদের নিয়ে যেতে পারবে কিনা। কিছু করার আগে তোমার বাবা কোথায়, কিভাবে আছেন জেনে নিতে হবে আমাদের। জিজ্ঞেস করে জবাব দিল রবিন। হ্যাঁ, আমাদের নিয়ে যেতে পারবে বলেছে, তবে সেটা তাড়াতাড়ি করতে হবে, কারণ খারকাকে খুন করে পর্বতে গিয়ে লুকানোর জন্য পাগল হয়ে উঠেছে সে। কোন সময় হলে ভালো হয়? সকালে, যখন কয়লা পাহাড়ে কাজ করতে যায় কয়েদিরা। রোজ কাজ করে ওরা। এমন একটা জায়গায় নিয়ে যাবে আমাদের যেখান থেকে আমরা কয়েদিদের দেখতে দেখব, কিন্তু ওরা আমাদের দেখবে না। মাঝে মাঝে নাকি সময় কাটানোর জন্য গিয়ে দাঁড়িয়ে থেকে দেখে ও গোনে, ও যখন ছিল কতজন ছিল, এখন কতজন আছে। সঙ্গে করে নিয়ে আসা খাবারগুলো মার্কভকে দিয়ে জিজ্ঞেস করল রবিন আর কিছু লাগবে কিনা। মার্কভ বলল, চিনি আর চা কি জিনিস ভুলে গেছে, খেতে মন চাইছে। ঠিক আছে, রবিন বলল, কাল সকালে নিয়ে আসব। বিমানে ফিরে চলল সে আর উমর। আজব লোক, রবিন বলল। মৃত্যু ভয় নেই, পরিবেশই সম্ভবত এরকম করে দিয়েছে। হ্যাঁ, পরিবেশে মানুষকে এক এক রকম বানায়। ঘনিয়ে আসা অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ভারী গলায় বলল ওমর। ওর সঙ্গে যোগাযোগটা আমাদের কতখানি সহায়তা করবে বুঝতে পারছি না। উপকার হবে সন্দেহ নেই, কিন্তু খারকাকে খুন করে বসলে যে সুরগোল শুরু হবে।
তাতে আমাদের কাজে বাধা আসবে প্রচুর। ওকে বোঝালে কেমন হয়, খারগাকে যাতে খুন না করে? শুনবে না, ওর কাছে খারগাকে খুন করাটা খুন নয়, দায়িত্ব। প্রতিশোধ নিতে না পারলে নিজেকেও ও ক্ষমা করবে না। কুড়াল দিয়ে খুন করার এত ঝোঁক কেন? আর কোনো অস্ত্র নেই বলে? বিমানে পৌঁছতে পৌঁছতে পুরোপুরি অন্ধকার হয়ে গেল। দেখল ভীষণ চিন্তায় পড়ে গেছে কিশোর আর মোসা। ওদের খুঁজে বেরোনোর কথা ভাবছিল। দেরিটা কেন হয়েছে জানালো ওমর। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন কিশোর উপন্যাসের 3 গোয়েন্দা সিরিজ থেকে নেয়া দুর্গম কারাগার। এর প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।